আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, ভাইয়াকে একটু জানাই সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই। আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আমাদের আজকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস নাম্বার 3। সো এখানেও আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করবো ইনশাল্লাহ, কিভাবে সমাধান করতে হয়, প্রশ্ন প্যাটার্ন কিরকম ইনশাল্লাহ আমরা A to Z ক্লিয়ার করব। আচ্ছা, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাই। সবকিছু ঠিক আছে কিনা, আমরা যারা জয়েন করছি সবকিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই। আচ্ছা, আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক থাকলে ওকে, আলহামদুলিল্লাহ, আমরা শুরু করে দিব একটু পরে। যারা জয়েন করছে, আদাব ভাই, আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করছে একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু মেনশন করে দিব। আচ্ছা, আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। সবার কি অবস্থা? আচ্ছা, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে। ওকে। ওকে, বাকিরা একটু, আমরা যারা জয়েন করছি একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিব। পারলে একটু ক্লাসটা একটু শেয়ার করে রাখতে পারেন, পারলে একটু ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা, আমি জাস্ট একটা মিনিট সময় নিব, দেন আমি শুরু করে দিব। আমি জাস্ট একটা মিনিট সময় নিব। আমি জাস্ট একটা মিনিট সময় নিব, এরপর আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। সো আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আচ্ছা, মোটামুটি আমরা রেগুলার যারা ক্লাস করছি অনেকেই চলে আসছে, অনেকেই চলে আসছে। সো আমরা আজকে বেশি এমসিকিউ সমাধান করব না, বেশি এমসিকিউ গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সেগুলোই সমাধান করব। আচ্ছা, সো আমরা যারা জয়েন করছি আমরা প্রত্যেকে শুরু করে দিই, প্রত্যেকে শুরু করে দিই বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ করে আমরা শুরু করে দিই আমাদের প্রথম এমসিকিউ দ্বারা। সো প্রত্যেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ওকে, এক নাম্বার এমসিকিউ দেখি ভাইয়া, বলা শুরু করেন। এক নাম্বার এমসিকিউ, এক নাম্বার এমসিকিউ কি বলছে ভাইয়া? নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল নয়? নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল নয়? আচ্ছা, আসমান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল নয়? আসমান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হর্ষদকান ঢাই পরবর্তীতে আজকে জয়েন করলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এখনো সময় আছে, ভালো করে চেষ্টা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য। দেখি ভাইয়া, অ্যান্সার করা শুরু করেন। নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ, আচ্ছা, আদাব ভাইয়া, আদাব, আদাব। ওকে, অ্যান্সার করা শুরু করেন। নিচে কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠান বিশেষ তহবিল নয়? উন্নয়ন তহবিল, আপ্যায়ন তহবিল, মূলধন তহবিল নাকি টুর্নামেন্ট তহবিল? এক নাম্বার এমসিকিউ, নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল নয়? নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল নয়? এটা হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এভারেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা ক্লাসগুলো করতেছি, যেগুলো আমাদের এবছরও দেওয়ার মতো, এবছর দেওয়ার মতো। অর্থাৎ রাজশাহী প্রশ্ন যদি আপনি সমাধান করেন, আপনি মোটামুটি 20 থেকে 30% প্রশ্ন একেবারে হুবহু কমন পেয়ে যাবেন, একেবারে 20 থেকে 30% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন। সো আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা সমাধান করতেছি। আচ্ছা, সবাই কি বলছে ভাইয়া? সবাই বলছে গ নাম্বারটা, মূলধন তহবিল, মূলধন তহবিল, মূলধন তহবিল। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? মূলধন তহবিল কি নয় ভাইয়া? মূলধন তহবিল কোনো বিশেষ তহবিল নয়। মূলধন তহবিল কি নয় ভাইয়া? মূলধন তহবিল অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো বিশেষ তহবিল নয় ভাই। বিশেষ তহবিল মানে হচ্ছে ভাইয়া বিশেষ উদ্দেশ্যে। বিশেষ তহবিল মানে কি ভাইয়া? বিশেষ তহবিল মানে হচ্ছে ভাইয়া বিশেষ উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে আমরা যে তহবিল গঠন করব তার নাম হচ্ছে বিশেষ তহবিল। বিশেষ তহবিল না, কোশ্চেন প্যাটার্ন আলাদা হবে না, প্যাটার্ন আলাদা হবে না, একই থাকবে। আচ্ছা, এখন দেখে আমাকে বলতে হবে মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে কি, এটা আমরা কিন্তু গত ক্লাসে সমাধান করছিলাম। দেখে আমাকে একটু বলেন, এই দুইটা প্রশ্ন একটু বেশি দেখা যায়, অর্থাৎ কোনটা বিশেষ তহবিল নয় এবং আরেকটা হচ্ছে ভাইয়া মূলধন তহবিল মানে কি। এখন আমাকে বলেন তো ভাইয়া, মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে কি? হ্যাঁ, ঠিক আছে, এটার অ্যান্সার হবে সি নাম্বারটা, মূলধন তহবিল। এখন প্রশ্ন হচ্ছে মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে কি, বা এটা কিসের ফলাফলকে নির্দেশ করে? এটা কিসের ফলাফলকে নির্দেশ করে? এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে কি? দেখি আমি কারো থেকে অ্যান্সার পাই কিনা। মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে কি দেখি একটু বলেন। মূলধন তহবিল মানে কি হবে? তাহলে এটার আমাদের অ্যান্সার হচ্ছে ভাইয়া সি নাম্বারটা, অর্থাৎ নিচের কোনটি বিশেষ তহবিল নয়? অ্যান্সার হচ্ছে ভাইয়া মূলধন তহবিল কোনো বিশেষ তহবিল নয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল
মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে কি? দেখি একটু বলেন ভাই, মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে কি ভাইয়া? মূলধন তহবিল মানে হচ্ছে চলতি বছরে, অর্থাৎ একটি হিসাব বছরে চলতি সম্পদ এবং কিসের পার্থক্য? সম্পদ এবং দায়ের পার্থক্য। দায়, আচ্ছা দায় অতিরিক্ত সম্পদকে, আচ্ছা দায় অতিরিক্ত সম্পদ, দায় অতিরিক্ত সম্পদ, দায় অতিরিক্ত সম্পদ, দায় অতিরিক্ত সম্পদ, দায় অতিরিক্ত সম্পদ। ঠিক আছে, তাহলে কি ভাইয়া? সম্পদ, সম্পদ থেকে আমরা কি বিয়োগ করব? সম্পদ থেকে আমরা নির্দিষ্ট দিনের দায়টা বিয়োগ করব। তাহলে আমরা যেটা পাবো সেটার নাম কি ভাইয়া? সেটার নাম হচ্ছে ভাইয়া মূলধন তহবিল, যেটা আমার কি নয় ভাইয়া? যেটা আমার কোনো বিশেষ তহবিল নয়। যেটা আমার কি নয় ভাইয়া? যেটা আমার কোনো বিশেষ তহবিল নয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, সম্পদ। ওকে ঠিক আছে, ওকে ডান। নেক্সট প্রশ্ন চলে আসে, নেক্সট প্রশ্ন দেখি ভাই অ্যান্সার করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দীর্ঘমেয়াদী সম্পদ এবং বিনিয়োগ এর জন্য সংরক্ষিত অর্থ। দেখি এটা একটু বলেন, এটা একটু বলেন। একটি দ্রব্যের কাঁচামাল খরচ হচ্ছে ভাইয়া 2000 টাকা, শ্রম খরচ হচ্ছে ভাইয়া 600 টাকা, মুখ্য ব্যয় অর্থাৎ উপরি খরচ, কারখানা উপরি খরচ হচ্ছে মুখ্য ব্যয় 10%, প্রশাসনিক ব্যয় 500 টাকা, বিক্রয় খরচ 200 টাকা হলে এবং মুনাফা যদি 20% হয়, বিক্রয় মূল্যের 20% হলে মুনাফার পরিমাণ কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখি ভাই অ্যান্সার করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখি অ্যান্সার করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মুনাফার পরিমাণ কত? মুনাফার পরিমাণ কত টাকা হবে? একটু ক্যালকুলেশন করেন সুন্দর করে। এরকম প্রশ্ন কিন্তু দেখা যায়, আমি গত ক্লাসে একটা ক্লিয়ার করাইছি, আজকেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রশ্ন আছে এখানে। মুনাফা হবে কত টাকা? মুনাফা হবে কত টাকা? মুনাফা হবে কত টাকা? মুনাফা হবে কত টাকা? করাই তো দিব, আমি তো করাই দিব, বাট এখানে আপনার থেকে তো অ্যান্সার চাইতে হবে, আপনাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি সব করাই দিই, আমরা সব করাইলে তো আপনার প্র্যাকটিস হবে না। আপনি ভুল করবেন, আপনি ভুল থেকে শিখবেন, আপনি ভুল করবেন, আপনি ভুল থেকে শিখবেন। সরাসরি উত্তর দেখলে তো কখনো শিখা হবে না, সরাসরি উত্তর দেখলে তো কখনো শিখা হবে না। বাকিরা চেষ্টা করেন ভাই। এখানে আমাকে কি বলছে ভাইয়া? বিক্রয় মূল্যের উপর 20%, বিক্রয় মূল্যের উপর, ভালোভাবে খেয়াল করবেন, কিসের উপর? বিক্রয় মূল্যের উপর 20%। ভাইয়া প্রশ্নে তো বিক্রয় মূল্য দেয়া নেই, প্রশ্নে বিক্রয় মূল্য দেয়া নেই। তাহলে আমরা কিসের উপর ধরবো? তাহলে আমরা কিসের উপর ধরবো ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় অথবা ব্যয়ের উপর। কিসের উপর? ব্যয়ের উপর, ব্যয়ের উপর ধরবো। এখন আমাকে বলেন তো, বিক্রয়ের উপর যদি 25% হয়, বিক্রয়ের উপর, আচ্ছা এনামুল অ্যান্সার করছে এ নাম্বারটা, এই তো চেষ্টা করতে পারছে, চেষ্টা করতে পারছে। ভাইয়া বিক্রয়ের উপর যদি 20% হয়, ভাইয়া ব্যয়ের উপর কত পার্সেন্ট? ব্যয়ের উপর ভাইয়া 25% মুনাফা, ব্যয়ের উপর 25% মুনাফা। এখন ভাইয়া আমাদের ব্যয় কত? ব্যয়টা বের করতে হবে। প্রথমত ভাইয়া, প্রথমত ব্যয় কত? ব্যয় হচ্ছে ভাইয়া প্রথমত হচ্ছে 2000 টাকা। এরপরে ভাইয়া শ্রম খরচ, শ্রম খরচ কত ভাইয়া? শ্রম খরচ হচ্ছে ভাইয়া 600 টাকা। তার মানে আমার মুখ্য ব্যয় কত ভাইয়া? এটা হচ্ছে মুখ্য ব্যয় 2600 টাকা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে মুখ্য ব্যয়। এটা কি ভাই? এটা হচ্ছে মুখ্য ব্যয়। এখন বলছে মুখ্য ব্যয়ের 10% হচ্ছে উপরি খরচ, মুখ্য ব্যয়ের 10% হচ্ছে উপরি খরচ, কত টাকা? 260 টাকা। এটা কত পার্সেন্ট? 10%। কিসের? মুখ্য ব্যয়ের 10%। এটার মুখ্য ব্যয় হচ্ছে 2600, 2600 10%। তাহলে কত আসবে? তাহলে কত টাকা আসবে? এখানে কত আসবে? 2600, 2860 টাকা আসবে, 2860 টাকা। এরপরে প্রশাসনিক খরচ 500 টাকা, প্রশাসনিক খরচ 500, বিক্রয় খরচ 200, প্রশাসনিক খরচ 500, বিক্রয় খরচ 200। যোগ করেন, ব্যয়গুলো যোগ করেন, ব্যয়গুলো যোগ করেন। যোগ করার পরে আপনি কি করবেন? 25% করে দিবেন। ব্যয়গুলো যোগ করার পরে আপনি কি করবেন? 25% করে দিবেন। কত আসে ভাইয়া? 3560 টাকা। এবার 3560 টাকার উপর কত পার্সেন্ট? 25%। 3560 টাকার উপর কত পার্সেন্ট হবে ভাইয়া? 3560 টাকার উপর 25% হবে। 3560 টাকার উপর কত পার্সেন্ট? 25%। 712 টাকা, 712 টাকা। আচ্ছা অনেকে 712 বলতেছে, অনেকে আবার অন্যটা বলতেছে। একটু ভালো করে খেয়াল করতে হবে, একটু ভালো করে খেয়াল করেন, ভুল করা যাবে না। প্রশ্ন গুরুত্বপূর্ণ। 3560 টাকা আসছে আমার কি? ব্যয়। এখন এটার উপর আমরা কি করব? এটার উপর আমরা পার্সেন্টেজ করে দিব। পার্সেন্টেজ করলে কত আসে? 890 টাকা আসে। আপনারা যারা 712 বলছেন, হয় নাই। 712 যারা বলছেন, উত্তর কত? 890 টাকা। উত্তর কত? 890 টাকা। অ্যান্সার হবে এ নাম্বারটা। এনামুল বলছে এ নাম্বারটা। অ্যান্সার হবে এ নাম্বারটা, এ নাম্বারটা। একজনের অ্যান্সার পাইছিলাম আমি। বাকিরা 25% কেন? এখন দেখেন, আপনার তাহলে বেসিক ক্লিয়ার নেই, আপনার বেসিক ক্লিয়ার নেই। এখানে আপনার কি বলছে? বিক্রয় মূল্যের উপর 20%, বিক্রয় মূল্যের উপর 20%। প্রশ্নে কোথাও কোথাও বিক্রয় মূল্য দেয়া নেই।
তার মানে আমাকে কি করতে হবে, বিক্রয় মূল্যের উপর 20% হইলে বিক্রিত পণ্যের ব্যয় অথবা ব্যয়ের উপর কত পার্সেন্ট মুনাফা হয়, ব্যয়ের উপর হয় 25%, ব্যয়ের উপর হবে 25%। যেহেতু প্রশ্নে আমার কি দেয়া নেই, বিক্রয় মূল্য দেয়া নেই, কি দেয়া নেই, বিক্রয় মূল্য দেয়া নেই, সেজন্য কি করতে হবে, মুনাফার হার পরিবর্তন করতে হবে, মুনাফার হার কি করতে হবে, পরিবর্তন করতে হবে। বলেন বুঝতে পারছেন কিনা, বাকিরা বলেন বুঝতে পারছেন কিনা। প্রথমত আমাকে ব্যয় বের করতে হবে, যেহেতু আমার কি দেয়া নেই ভাইয়া, বিক্রয় মূল্য দেয়া নেই, যে বিক্রয় মূল্য দেয়া আছে, বিক্রয় মূল্য আমি মুনাফা ধরলে মুনাফা পেয়ে যাব, যেহেতু মুনাফা বিক্রয় মূল্য দেয়া নেই, তাহলে কি করতে হবে, মান পরিবর্তন করতে হবে। মান পরিবর্তন করলে বিক্রয়ের উপর 20%, সেটা ব্যয়ের উপর হবে 25%, 25% হইলে আমাদের মোট ব্যয় হচ্ছে 3500 সামথিং নেবে, 3560 টাকার মতো। তাহলে আমরা কি করব, সেটার উপর 25% করে দিব, সেটার উপর কি করে দিব, 25% করে দিব। তাহলে অ্যান্সার কত, 890 টাকা। খুবই গুরুত্বপূর্ণ, বলেন বুঝতে পারছেন কিনা, বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা। ভাইয়া 25% কেন আসছে বা আমরা কিভাবে ক্যালকুলেশন করছি, সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন, সবার ক্লিয়ার হয়েছে কিনা। এরকম প্রশ্ন রাজশাহীতে জিজ্ঞেস করে, রাজশাহীতে জিজ্ঞেস করে, খাতায় 25% লিখে ক্যালকুলেশন করছি 20%, শেষ, ধরা খাই গেছেন, ধরা খাইছেন, এরকম করবেন তো শেষ, এরকম করবেন তো শেষ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। মুনাফার হার কিভাবে পরিবর্তন করে, আপনি কি আর্থিক বিবরণী করেন নাই, আর্থিক বিবরণী করেন নাই। 16.67 যদি হয় বিক্রয় মূল্যের উপর, সেটা ক্রয় মূল্যের উপর 20%, 20% হইলে 25%, 20% হইলে 25%, 25% হইলে 33.33%, এরপরে কত পার্সেন্ট, 50 হইলে 100, 50 হইলে 100%। এগুলো আপনার আর্থিক বিবরণী, এগুলো একেবারে বেসিক পড়া, এগুলো একেবারে বেসিক পড়া। 25%, ওকে ঠিক আছে, 5/1 আচ্ছা 25% হলে 5/1 হবে না, 4/1। ওকে নেক্সট প্রশ্ন চলে আসেন, নেক্সট প্রশ্ন 3 নাম্বার, অ্যান্সার করেন ভাইয়া। উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি, আমি ক্লাসে বারবার করে ক্লিয়ার করছি, বারবার করে ক্লিয়ার করছি, এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। মুখ্য ব্যয়ের উদ্দেশ্য কি, উৎপাদন ব্যয়, আচ্ছা উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি হবে, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি হবে, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি হবে। বি নাম্বারটা ব্যয় নির্ধারণ, ব্যয় নির্ধারণ, ব্যয় নির্ধারণ, হাস না বি নাম্বারটা, এনাম হলো বলছে বি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা নয়ন বলছে খ নাম্বারটা আফিফা, বি নাম্বারটা অমি, বি নাম্বার দুরন্ত সাহা, বি নাম্বারটা, বি নাম্বারটা উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি, হামিদুর রহমান, বি নাম্বারটা ব্যয়, ব্যয় নির্ধারণ করা, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি ভাইয়া, ব্যয় নির্ধারণ করা, ব্যয় নির্ধারণ করা। সাকিবা বলছে বি নাম্বারটা, ওকে মাহমুদা বলছে বি নাম্বারটা, উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি ভাইয়া, ব্যয় নির্ধারণ। ফারহানা বি নাম্বারটা, ঠিক আছে, সঠিক আনসার কি ভাইয়া, সঠিক আনসার হচ্ছে ব্যয় নির্ধারণ করা। আচ্ছা এখন যদি, এখন যদি আমার অপশনে ব্যয় নির্ধারণ নেই, আমার অপশনে ব্যয় নির্ধারণ নেই, তাহলে আপনি কাকে অ্যান্সার করবেন দেখি বলেন তো। আমার অপশনে ব্যয় নির্ধারণ নেই, আমার অপশনের মধ্যে ব্যয় নির্ধারণ নেই, তাহলে আমি কাকে অ্যান্সার করব। আমার অপশনের মধ্যে যদি ব্যয় নির্ধারণ না থাকে, তাহলে আমি কাকে অ্যান্সার করব। আপনারা যেটা অ্যান্সার দিচ্ছেন ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার হবে ব্যয় নির্ধারণ, কিন্তু আমার অপশনে ব্যয় নির্ধারণ নেই, আমার অপশনের মধ্যে ব্যয় নির্ধারণ নেই, তাহলে আমরা কাকে অ্যান্সার করব, তাহলে আমরা কাকে অ্যান্সার করব যদি আমার অপশনে ব্যয় নির্ধারণ না থাকে। এরকম ক্লাস রেগুলার বলতে আমরা অলরেডি 2টা ক্লাস নিছি, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস চলতেছে, ইনশাআল্লাহ রেগুলার নিব যদি আপনারা চান, আপনারা চাইলে আমরা অবশ্যই রেগুলার নিব, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন আমি ক্লাসে আসবো, আপনারা ক্লাসে আসবে না, তাহলে তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি আমার প্রাইভেট বেস নিয়েই পড়ে থাকি, আমাকে শুধু শুধু ফ্রি ক্লাস দেওয়ার তো মানে থাকে না। এ নাম্বারটা, এ নাম্বারটা, এ নাম্বারটা, আয় হায় কি হবে, এ নাম্বারটা হবে, এ নাম্বারটা, এ নাম্বারটা হবে ব্যয় বন্টন করা, ব্যয় বন্টন করা, এ নাম্বারটা, এ নাম্বারটা না থাকলে এ নাম্বার হবে, ঠিক আছে, না থাকলে এ নাম্বার, থাকলে ব্যয় নির্ধারণ, ঠিক আছে। না না বিক্রয় মূল্য উদ্দেশ্য, বিক্রয় মূল্য উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু অপশনে যদি আমার মুখ্য উদ্দেশ্য বলছে, মুখ্য উদ্দেশ্যের মধ্যে ব্যয় নির্ধারণ না থাকলে, ব্যয় নির্ধারণ না থাকলে আমরা দিব কি ব্যয় বন্টন করা, আমরা দিব ব্যয় বন্টন করা, কিন্তু উদ্দেশ্যের মধ্যে বিক্রয় মূল্য নির্ধারণ একটা উদ্দেশ্য পড়ে, কিন্তু এটা কি নয়, মুখ্য উদ্দেশ্য নয়, বলছে কি মুখ্য উদ্দেশ্য কোনটা, মুখ্য উদ্দেশ্য কোনটা, মুখ্য উদ্দেশ্য কোনটা, আশা করি ক্লিয়ার।
তাহলে এগুলো একটু মাথায় রাখবেন ভালো করে। নেক্সট প্রশ্নে চলে আসেন, 4 নাম্বার প্রশ্ন। দেখি বলেন তো ভাইয়া, মজুদ আবর্তন কত? নিট বিক্রয় দেয়া আছে কত ভাইয়া? 21,000 টাকা। এরপর হচ্ছে ক্রয় মূল্যের উপর 25% মুনাফা, ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 25%। প্রারম্ভিক মজুদ 2,000, সমাপনী মজুদ পণ্য 3,000। মজুদ আবর্তন অনুপাত কত? মজুদ আবর্তন অনুপাত কত দেখি বলেন, মজুদ আবর্তন অনুপাত কত? আচ্ছা, এক পায়ে খাড়া। আচ্ছা, ইনশাল্লাহ ক্লাস নিব ইনশাল্লাহ। দেখি এটা বলেন। হ্যাঁ, ব্যয় বন্টন হবে, ব্যয় বন্টন। এটা বলেন ভাইয়া, এটা বলেন। এখানে কিন্তু আবার সেই মুনাফার হার পরিবর্তনটা আসছে, সেই মুনাফার হার পরিবর্তন কিন্তু এখানে আবার আসছে, ব্যয় নিয়ন্ত্রণ অথবা ব্যয় নির্ধারণ। ওকে, ডান, ঠিক আছে। এখন দেখি বলেন তো ভাইয়া, নিট বিক্রয় হচ্ছে 21,000 টাকা, লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর 25%। প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া আছে 2,000, সমাপনী মজুদ পণ্য 3,000। মজুদ আবর্তন কত? মজুদ আবর্তন কত? মজুদ আবর্তন কত? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকুলেশন করেন, সুন্দরভাবে ক্যালকুলেশন করেন। মুনাফা অর্থাৎ মজুদ আবর্তনের সূত্র কি ভাইয়া? মজুদ আবর্তনের সূত্র কি? মজুদ আবর্তনের সূত্র, মজুদ আবর্তন বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই কি ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এটা হচ্ছে কি আমাদের মজুদ আবর্তনের সূত্র, মজুদ আবর্তনের সূত্র, বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখন আমার বিক্রিত পণ্যের ব্যয় কত, গড় মজুদ কত, অ্যান্সার করেন। কত হবে? 6.27 হবে, নাকি 6.3, নাকি 3.36, নাকি 3.15? এনামুল অ্যান্সার করে ফেলছে, খুব ভালো। সে বলছে এ নাম্বারটা হবে। বাকিরা বাকিরা কত নাম্বার হবে? 4 এর কয় নাম্বারটা হবে? 4 এর কত নাম্বার অ্যান্সার হবে? মজুদ আবর্তন অনুপাত কত? মজুদ আবর্তন অনুপাত কত হবে? আফিফা বলছে এ নাম্বারটা। ওকে, অ্যান্সার আমি পাইলাম দুইটা, তারা বলছে এ নাম্বারটা 6.72, 6.72। বাকিরা? দুরন্ত সাহা বলছে এ নাম্বারটা, এ নাম্বারটা মানে কত? 6.72, 6.72। রাহাত বলছে 6.72। ওকে, তার মানে ভাইয়া আমাদের কি বের করতে হবে ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমার কি দেয়া আছে? বিক্রয় মূল্য দেয়া আছে 21,000 টাকা, কিন্তু লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর 25%। তার মানে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে? বিক্রয় মূল্যের উপর হবে 20%। তার মানে আমরা কি করব? আমরা কি করব? 21,000 এর কত পার্সেন্ট করব? 21,000 এর 20% করব। তাহলে আমরা কি পাবো? 21,000 এর 20% করলে আমরা মুনাফা পাবো। হ্যাঁ, 6.72, 6.72, 6.72। তাহলে আমরা কি করব? আমরা 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 বিক্রয় মূল্যের উপর মুনাফা বের করব, বিক্রয় মূল্যের উপর আমরা 20% হারে মুনাফা বের করব। 20% হারে মুনাফা বের করলে আমাদের আসবে কত? 4,200 হচ্ছে মুনাফা। 4,200 হচ্ছে ভাইয়া কি? মুনাফা। এখন আমরা সেটা কি করব? আমরা সেটা বিক্রয় থেকে মুনাফাটা বিয়োগ করে দিব। বিক্রয় থেকে আমরা মুনাফা বিয়োগ করব। মুনাফা বিয়োগ করলে আমরা যে ফলাফলটা পাবো, সেটা আমাদের জন্য কি? সেটা আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ 16,800। 16,800 কি? বিক্রিত পণ্যের ব্যয়। এখন এটাকে আমরা কি করব? মজুদ দ্বারা ভাগ করব। মজুদ হচ্ছে 2,000 এবং 3,000, 5,000। 5,000কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2,500, 2,500, 2,500 হবে। এবার 2,500 যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পাবো কত? 6.72, 6.72, 6.72, 6 দশমিক কত পাবো? 72 পাবো। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? 6 দশমিক কত পাবো? 72 পাবো, 72 পাবো। ক্লিয়ার ভাইয়া? এখন দেখেন, আপনি যে গড় মজুদ, এই গড় মজুদকে কি করবেন? গড় মজুদ যেহেতু ভাগ দিচ্ছেন, প্রথমত 6 দ্বারা গুণ করবেন। 6 দ্বারা গুণ করলে কত হাজার টাকা আসবে? মেবি 15,000 টাকা আসবে, 15,000। তার মানে অনুপাতের অ্যান্সারটা কি হবে? 6 এর 6 এর বেশি হবে। অনুপাতের অ্যান্সারটা কি হবে? 6 এর বেশি হবে। 6 এর বেশি হলে এটাও বাদ, এটাও বাদ, 6 এর বেশি। এখন অপশন হচ্ছে 6.3, 6.72, 6.3, 6.72। এখন আমি ধরছি কত? 15,000। আমার মান অনুযায়ী বাকি আছে আরো কত? মান অনুযায়ী বাকি আছে আরো কত? 1,000। মান অনুযায়ী বাকি, হ্যাঁ, আরো 1,800 টাকা বাকি আছে। একটু ভালো করে খেয়াল করবেন। আমি যদি ক্যালকুলেশন নিজে নিজে করি ভাইয়া, 2,500 কে যদি 6 দ্বারা গুণ করি,
15,000 টাকা হবে। 15,000 টাকা হওয়ার পর আরো কত টাকা বাকি থাকে? 1,800 টাকা বাকি থাকে। তার মানে 25,000, 2,500 এবং এখানে কত ভাইয়া? 1,800 বাকি। তার মানে মোটামুটি অর্ধেকের মান বেশি, অর্ধেকের তুলনায় বেশি। অর্ধেকের তুলনায় বেশি হলে আমার অ্যান্সার কত হবে? ক নাম্বারটা হবে, অর্থাৎ এখানে 0.72। একটু ভালোভাবে আমি আবার ক্লিয়ার করাই দিই, একটু ভালোভাবে খেয়াল করবেন, একটু ভালোভাবে আবার দেখেন যে ভাই এটা তো আমার ক্যালকুলেটর ছাড়া করতে হবে। এখন ক্যালকুলেটর ছাড়া আমি কিভাবে করব, কিভাবে করব একটু দেখেন আমার আসছে কত, একটু দেখেন আমার আসছে কত ভাইয়া? আমার আসছে 16,800। 16,800 এটাকে আমি ভাগ দিব কত দ্বারা? 2,500 দ্বারা। এখন ভাই 2,500 দ্বারা যদি আমরা ভাগ দিই, 2,500 দ্বারা যদি আমরা 16,800 কে ভাগ দিই, প্রথমে আমরা 6 পর্যন্ত পাবো। ভাই 6 পর্যন্ত দেওয়ার পরে আমাদের অ্যান্সার বের হবে 15,000 টাকা। আরো বাকি থাকবে কত ভাইয়া? আরো বাকি থাকবে 1,800 টাকা। এখন আমরা মান পাইছি 6, 6 অপশন আছে দুইটা, এখানে একটা এখানে একটা, তার মানে এ দুইটা বাদ। ওকে, দুইটা বাদ দিলাম, 6 আছে। এখন ভাইয়া আমাদের যে 1800 মানটা বাকি আছে, এখন এটা মোটামুটি আমার কি হবে? 2500। ভাইয়া 2500 এর অর্ধেক কত ভাইয়া? 1250। তার মানে এটা 50% এর বেশি মান, 50% এর বেশি। তার মানে এই যে মানটা, এটা 50% এর কম, তার মানে এটা বাদ, এটা 50% এর বেশি। তার মানে উত্তর হবে ক নাম্বারটা, উত্তর হবে ক নাম্বারটা। আমাদের কি লাগে নাই? ক্যালকুলেটর লাগে নাই, জাস্ট কি করলাম? নির্ধারণ করে অ্যান্সার করলাম। বলেন বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা? যে ভাইয়া আমার বাকি আছে 1800 আর এখানে আসতে হচ্ছে ভাইয়া 2500। তার মানে 1800 যে মানটা, সেটা আমার অর্ধেকের চেয়ে বেশি, মানে 0.50 থেকে বেশি, 50 থেকে বেশি। বেশি হইলে এই অপশনটা হচ্ছে কম, তার মানে এটা ভুল, এটা হচ্ছে সঠিক। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই এবং অ্যান্সার হবে ক নাম্বারটা, অ্যান্সার হবে ক নাম্বারটা। ওকে ক্লিয়ার, তাহলে আমার ক্যালকুলেটর লাগতেছে না, আমরা জাস্ট একটু মানটা নির্ধারণ করে চেষ্টা করব কিভাবে অ্যান্সার করা যায়। ওকে নেক্সট প্রশ্ন চলে আসেন, নেক্সট প্রশ্নে চলে আসেন। 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন কি বলছে ভাইয়া? কোন ধরনের শেয়ার মালিকদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল? কোন ধরনের শেয়ার মালিকদের লভ্যাংশের হার সর্বদা সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল? অনিশ্চিত এবং পরিবর্তনশীল। ওকে ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ডান। নেক্সট প্রশ্ন, কোন শেয়ার হোল্ডারদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল? অনিশ্চিত সাথে আবার কি? সাথে আবার পরিবর্তনশীল। দেখি বলেন, খুবই সহজ, খুবই সহজ প্রশ্ন। অনিশ্চিত প্লাস পরিবর্তনশীল কোন শেয়ার হোল্ডারদের? আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে নেক্সট প্রশ্ন চলে আসেন, নেক্সট প্রশ্ন। অনিশ্চিত, খ নাম্বারটা, খ নাম্বারটা। ওকে খ নাম্বারটা বলছেন সাধারণ শেয়ার। ওকে দেখা যাক খ নাম্বারটা, খ নাম্বারটা মানে কি ভাইয়া? খ নাম্বারটা মানে সাধারণ শেয়ার লভ্যাংশের হার সর্বদা কি ভাইয়া? পরিবর্তনশীল এবং অনিশ্চিত, সর্বদা পরিবর্তনশীল এবং অনিশ্চিত। কাদেরটা হয় ভাইয়া? ওকে বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা মানে কারা ভাইয়া? সাধারণ শেয়ার। বি নাম্বারটা মানে কারা ভাইয়া? সাধারণ শেয়ার, সাধারণ শেয়ার। তার মানে ওদের কি হয় ভাইয়া? ওদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল। এখন দেখি বলেন তো ভাইয়া, কাদের লভ্যাংশের হার নিশ্চিত? কাদের লভ্যাংশের হার নিশ্চিত বা সবার প্রথমে কারা পাবে? সবার প্রথমে কারা লভ্যাংশ পাবে? সবার প্রথমে কারা লভ্যাংশ পাবে? না না এত কঠিন করবে না, হামিদুর রহমান যেটা বলছে যে ভাই 6.5 বেশি থাকলে, এত কঠিন করবে না, প্রশ্ন এত কঠিন করবে না। তখন হয়তো আরেকটু ডিপলি ক্যালকুলেশন করতে হবে আর কি, তখন আর একটু বিবেচনা করে ক্যালকুলেশনটা করতে হবে, এছাড়া দিবে না। আচ্ছা দেখি এটা বলেন ভাইয়া, কাদের লভ্যাংশ সর্বদা নিশ্চিত? নিশ্চিত এবং কি হবে ভাইয়া? এবং সবার প্রথমে কাদেরটা হবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডার। অগ্রাধিকার শেয়ার হোল্ডার হচ্ছে ভাইয়া নিশ্চিত এবং তাদের লভ্যাংশ সবার প্রথমে। আর ভাইয়া সাধারণ শেয়ার হোল্ডার তাদেরটা কি ভাইয়া? তাদেরটা সর্বদা হচ্ছে অনিশ্চিত এবং তাদেরটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল, হ্যাঁ তখন হবে এই নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটা অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার। ওকে ডান, সহজ প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল। ওকে এ নাম্বারটা, এ নাম্বারটা। ওকে ডান 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 ডান। নেক্সট প্রশ্ন, নেক্সট চলে আসেন, নেক্সটে চলে আসেন। কলম কোথায়?
দেখি এটা বলেন, দেখি এটা বলেন ভাইয়া। 6 নাম্বারটা, 6 নাম্বারটা বলেন ভাইয়া। 6 নাম্বার, 6 নাম্বার কি বলছে? প্রিমিয়াম এবং বাট্টার পরিমাণ কত? প্রিমিয়াম এবং বাট্টার পরিমাণ কত? অর্থাৎ প্রিমিয়াম এবং বাট্টা, অর্থাৎ একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে অধিহার, একটা হচ্ছে অধিহার, অধিহার, আরেকটা কি ভাইয়া, অবহার। বাট্টা মানে অবহার, প্রিমিয়াম মানে অধিহার, অধিহার মানে বেশি, আর অবহার মানে কম। এখন আপনাকে বলছে প্রিমিয়াম কত, বাট্টা কত, দেখি অ্যান্সার করেন। প্রশ্ন পড়েন, প্রশ্ন পড়ে অ্যান্সার করেন। প্রতিটা 100 টাকার মূল্যের 2000টি শেয়ারের বিক্রয় মূল্য 10,000 টাকা, 3000টি শেয়ারের মূল্য 2095 টাকা। এটা কত হবে? এটা কত হবে? প্রিমিয়াম কত, বাট্টা কত, প্রিমিয়াম কত, বাট্টা কত, অর্থাৎ অধিহার কত, অবহার কত, অধিহার কত, অবহার কত। আচ্ছা, অ্যান্সার পাইছি আমি দুইটা। খ নাম্বারটা না দিয়া বলছে খ নাম্বার, হাসনা বলছে খ নাম্বার, দুরন্ত শাহ বলছে ভাইয়া খ নাম্বারটা হবে, খ নাম্বারটা হবে। বাকি অ্যান্সার করেন। বাকিরা, বাকিরা অ্যান্সার করেন, বাকিরা অ্যান্সার করেন। নিচের কোনটি কি হবে ভাইয়া? অধিহার কত, অভার কত। আচ্ছা, বি নাম্বারটা, বি নাম্বারটা রিপন রয় অমি বলছে বি নাম্বারটা, রাত বলছে বি নাম্বার, ওকে। সাইফ বি নাম্বার, এনামুলও বলছে বি নাম্বারটা, ওকে। তাহলে আমার অ্যান্সার কত হবে ভাইয়া? ওকে, মিতু বলছে, মিতু বলছে কত? 10,000, 5,000। ওকে, লাভ ক্ষতি, লাভ ক্ষতি না, অবহার অধিহার, ঠিক আছে ভাই, বি হবে, ঠিক আছে, বি হবে, বি হবে। কারণ ভাইয়া 100টা শেয়ার, 2000টি শেয়ার 100 টাকা করে, ভাইয়া 2000 শেয়ার 100 টাকা করে হইলে ভাইয়া মূল্য কত ভাইয়া? মূল্য হচ্ছে ভাইয়া 2,00,000 টাকা। কিন্তু ভাইয়া আমি নিছি কত ভাইয়া? আমি নিছি 2,10,000, আমি নিছি 2,10,000 টাকা। তার মানে এই 10,000 কি ভাইয়া? এই 10,000 হচ্ছে অধিহার, এই 10,000 হচ্ছে অধিহার। এরপরে ভাইয়া 3,00,000 শেয়ার, 3,000 শেয়ার ভাইয়া, 3,000 শেয়ার 100 টাকা করে কত টাকা ভাইয়া? আচ্ছা, 100 টাকা করে কত টাকা হবে? 3,000 শেয়ার 100 টাকা করে, 3,000 শেয়ার 100 টাকা করে কত টাকা? 3,00,000 টাকা, 3,00,000 টাকা। 100 টাকা করে কত টাকা? 3,00,000 টাকা। কিন্তু আমি নিছি কত টাকা ভাইয়া? আমি নিছি 2,95,000 টাকা। তার মানে 5,000 টাকা কি আছে? 5,000 টাকা কম আছে। তার মানে এটা হচ্ছে অবহার, অবহার বা বাট্টা, অবহার বা বাট্টা, আর ওইটা হচ্ছে প্রিমিয়াম। ওকে, ডান, ডান। তার মানে আমার একটা হচ্ছে অবহার আর একটা হচ্ছে অধিহার। নেক্সট প্রশ্ন। ওকে, দেখি বলেন। 7 নাম্বার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। সি এর প্রাপ্য টাকা কত? লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টিত শর্ত অনুযায়ী এ বি সি 3 বন্ধু ব্যবসা শুরু করে। বছরের শুরুতে তাদের মূলধনের পরিমাণ 25, 35, 50। এখন মুনাফা যদি 22,000 টাকা হয়, সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে দেখি বলেন। সি কত টাকা পাবে? হ্যাঁ, বি নাম্বারটা, বি নাম্বারটা, ওকে ডান। এর আগেরটা বি নাম্বারটা হবে। এখন বলেন সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? বলেন, বলেন, এটা কত হবে? সি আমার কত টাকা পাবে? সি আমার কত টাকা পাবে? সি পাবে কত? মিতু বলছে 10,000 টাকা, ওকে। মিতু বলছে ক নাম্বারটা 10,000 টাকা। বাকিরা, দুরন্ত শাহ বলছে ভাই ক নাম্বারটা, ক নাম্বারটা, ক নাম্বারটা হচ্ছে আমার 10,000 টাকা। সি কত টাকা পাবে ভাইয়া? সি কত টাকা পাবে? অমি বলছে ক নাম্বারটা, ক নাম্বারটা। রাহাত বলছে ক নাম্বারটা, কিন্তু আফরোজা বলছে 11,000 টাকা, 11,000 টাকা। যেহেতু এখানে আমার কি উল্লেখ নেই? অনুপাত উল্লেখ নেই, আমার এখানে অনুপাত উল্লেখ নেই। তাহলে আমার অনুপাত হবে কি ভাইয়া? আমার অনুপাত হবে মূলধন অনুপাত। আমার অনুপাত হবে কি ভাইয়া? আমার অনুপাত হবে মূলধন অনুপাত। আমার অনুপাত হবে ভাইয়া মূলধন অনুপাত। ভাইয়া মূলধন কত ভাইয়া? ভাইয়া মূলধন হচ্ছে একজনের 25,000 টাকা, একজনের 25,000, আরেকজনের 35, একজনের 25, আরেকজনের 35, আরেকজনের কত ভাইয়া? আরেকজন হচ্ছে ভাইয়া 50,000 টাকা। তার মানে অনুপাত দাঁড়াবে কত ভাইয়া? 5, 7, 10। টোটাল কত ভাইয়া? টোটাল হচ্ছে ভাইয়া 22। অনুপাতের যোগফল কত? 22,000 টাকা। মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে 22,000 টাকা। তাহলে এটাকে আমরা কি করব? 22 দ্বারা ভাগ করব। 22 দ্বারা কি করে দিব? ভাগ করব। ভাগ করলে কত আসবে? ভাগ করলে কত আসবে? মেবি 1,000 টাকা আসবে, 1,000 টাকা।
তার মানে আমাদের হচ্ছে সি। ভাইয়া সি এর অংশ হচ্ছে 10, 10 দ্বারা গুণ করলে অ্যান্সার হবে 10,000 টাকা। অ্যান্সার হবে কত? ঠিক আছে 10,000 টাকা। এই তো এটা কিভাবে সহজে করব, এখানে আমার মূলধন দিয়ে আছে, এখন মূলধন 25, মূলধন 35, মূলধন 50, মূলধন 50, 25, 35, 50 অনুপাত তাহলে 5 দ্বারা বিভাজ্য, 5, 7 এবং 10, 5, 7, 10, 5, 7, 10, তার মানে অনুপাতগুলো কি করে দিব, যোগ করব, যোগ করলে যোগফল কত, 22,000 টাকা। 22, 22 যোগফল কত, 22। এখন মুনাফা হচ্ছে 22,000, 22,000কে 22 দ্বারা ভাগ করব, আসবে কত, 1,000। এখন বলছে সি এর অংশ কত, সি কত টাকা পাবে, সি পাবে 10 অংশ। এই যে সি পাবে কত অংশ, 10 অংশ। 10 অংশ হইলে আমরা 1,000কে কি করে দিব, 10 দ্বারা গুণ করে দিব, তাহলে 10,000 টাকা কার অংশ, 10,000 টাকা হচ্ছে সি এর অংশ। ওকে, ডান ডান ডান, ওকে আলহামদুলিল্লাহ। নেক্সট, নেক্সট চলে আসেন, ভালো করে ক্লিয়ার করে রাখবেন। নেক্সট, মূলধন জাতীয় ব্যয় নয় কোনটি, মূলধন জাতীয় ব্যয় নয় কোনটি, এই ওয়ার্ডগুলো ভালোভাবে খেয়াল করবেন। মূলধন জাতীয় ব্যয় নয় অথবা হিসাবভুক্ত হবে না, হবে, শেষে দিয়ে ওয়ার্ডগুলো ভালো করে খেয়াল করবেন। আপনাকে বলছে কি মূলধন জাতীয় ব্যয় নয় কোনটি, মূলধন জাতীয় ব্যয় নয় কোনটি, মূলধন জাতীয় ব্যয় নয় কোনটি। খ নাম্বারটা, আফরোজা বলছে খ নাম্বারটা, বাকিরা, রিপন রয় বলছে ভাই খ নাম্বার, রাহাতও বলছে খ নাম্বারটা, মূলধন জাতীয় ব্যয় নয় কোনটি, দুরন্ত শাহ খ নাম্বারটা। ওকে, খুব ভালো খুব ভালো, ওকে ডান ডান ডান, ঠিক আছে। আনামুল খ নাম্বারটা, নাদিয়া খ নাম্বারটা, অমি খ নাম্বার, আফিফা খ নাম্বার, হামিদুর বলছে সি নাম্বারটা। আই হাই লাগছে ভেজাল। যন্ত্রপাতির অবচয় কি হবে, মূলধন জাতীয় ব্যয় নয়, তার মানে যে ব্যয়টা কি হবে, যে ব্যয়টা কয়েক বছরে, মূলধন জাতীয় ব্যয় নয় যেটা বছরে ঘটবে, বছরে কয়েকবার, বছরে বছরে একবার বা দুইবার, বছরে এরকম ঘটবে। কিন্তু মূলধন জাতীয় মানে কি, কয়েক বছরে, মূলধন জাতীয় মানে কি ভাইয়া, মূলধন জাতীয় মানে হচ্ছে কয়েক বছরে একবার, কয়েক বছরে একবার হবে। কিন্তু এখন আমাদের অপশন অনুযায়ী কি হবে ভাইয়া, অপশন অনুযায়ী যন্ত্রপাতি সম্প্রসারণ, ভাইয়া যন্ত্রপাতি একবার যদি আমরা লাগাই ফেলি, এটা আমাদেরকে প্রত্যেক বছর লাগানো লাগে না। ভাইয়া মজুরি, সংস্থাপনের জন্য একবার মজুরি দিলে সেটা নেক্সট সংস্থাপনের আগে আর দেয়া লাগবে না। আনয়ন খরচ, প্রথমবারের যে খরচটা সেটাই মূলধন জাতীয়। কিন্তু যন্ত্রপাতির অবচয়, অবচয় কি ভাইয়া, অবচয় হচ্ছে ভাইয়া মুনাফা জাতীয়, অবচয় কি ভাইয়া, অবচয় হচ্ছে মুনাফা জাতীয়। সো আপনারা যারা অ্যান্সার দিয়েছেন বি নাম্বারটা, সবার অ্যান্সার ঠিক আছে, বা দুই একজনে ভুল করছেন, যে ভাইয়া সম্প্রসারণ ভাই, ভাইয়া একবার যদি আমি বিল্ডিং দাঁড়া করা ফেলাই আমার কি করা লাগবে না, আমার বছরে বছরে আবার বিল্ডিং দাঁড়া করানো লাগবে না। এরপরে বিল্ডিং এর যে মালামাল বলেন বা যারা কাজ করতেছে তাদের মজুরি খরচ, সেগুলো কয়েক বছরে একবার ঘটবে, একবার ঘটবে, কিন্তু আমার অবচয়টা বারবার হবে, অবচয় নিয়মিত, তাই এটি মূলধন জাতীয় নয়। ঠিক আছে, ওকে ডান, নেক্সট প্রশ্নে চলে আসেন। নেক্সট দেখি বলেন, ব্যাংক চার্জ, এটা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করছে, ডেবিট করছে। এখন তাহলে পার্থক্য কত টাকা, পার্থক্য কত টাকা, প্রত্যেক মাসে হয়, ঠিক আছে, ওকে বি হবে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখি এটা বলেন ভাইয়া, ব্যাংক চার্জ হচ্ছে 260 টাকা, এখন নগদান বইতে লিখছে 620 টাকা ডেবিট পাচ্ছে, আপনাকে বলছে পার্থক্য কত, পার্থক্য কত, পার্থক্য কত টাকা হবে, পার্থক্য কত টাকা হবে দেখি বলেন, দেখি বলেন পার্থক্য কত টাকা। ওকে, রিপন অ্যান্সার করছে ভাইয়া ক নাম্বারটা 880, অমি বলছে ক নাম্বার, সুমনও বলছে ক নাম্বারটা 880 টাকা, আসলে কি 880 টাকা। এই যে নাদিয়া বলছে গ নাম্বারটা, হামিদুর বলছে আবার ক নাম্বার 880, রাহাত বলছে ক নাম্বার, আফরোজা বলছে খ নাম্বার, সাকিব বলছে ওকে, আবার আমাদের রবিন বলছে 360 টাকা, সাকিব বলছে 880 টাকা। তাহলে আমি কত পাইলাম, একটা পাইলাম 880, একজনে বলছে খ নাম্বার। আর কি কি অ্যান্সার আছে, আর কি কি অ্যান্সার আছে, ভালো করে চিন্তা ভাবনা করতে হবে, ভালো করে দেখতে হবে ভাইয়া পার্থক্য কত টাকা, পার্থক্য কত টাকা হবে, পার্থক্য কত টাকা হবে। আচ্ছা মোটামুটি যারা অ্যান্সার করে তারা অ্যান্সার করে ফেলছেন, আসেন ভাই একটু ক্লিয়ার করেন, একটু ক্লিয়ার করেন। প্রথমত ভাইয়া ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ ভাইয়া কি ভাইয়া,
চার্জ, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ কি করছে ভাইয়া? ব্যাংক চার্জ নগদান বইতে ভুলক্রমে ডেবিট করছে। ব্যাংক চার্জ নগদান বইতে ভুলক্রমে কি করছে ভাইয়া? ডেবিট করছে। এখন ভাইয়া নগদান বই ডেবিট মানে কি? নগদান বইয়ের ডেবিট মানে কি? নগদান বইয়ের ডেবিট মানে বৃদ্ধি। নগদান বইয়ের ডেবিট মানে কি? নগদান বইয়ের ডেবিট মানে টাকা বেড়ে যাওয়া, 620 টাকা বেড়ে যাওয়া। কিন্তু কিন্তু আমরা কি করছি? আমাদের ঘটনাটা কি ভাইয়া? ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ নগদ থেকে কমে যায়। ব্যাংক চার্জ কি হয়? নগদ থেকে কমে যায়। ব্যাংক চার্জ নগদ থেকে কমে যায়। কিন্তু আমরা কি করছি? আমরা আরো উল্টো বাড়াই দিছি। আমরা আরো উল্টো কি করছি? বাড়াই দিছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। আপনি ডেবিট এবং ক্রেডিট পাস খেয়াল করবেন না, আপনি রেওয়া মিল খেয়াল করবেন না। আপনাকে খেয়াল করতে হবে এটা ব্যাংক সমন্বয়। এটা কোন টপিক? এটা ব্যাংক সমন্বয় বলছে, আপনাকে রেওয়া মিল বলে নাই। আপনাকে রেওয়া মিল বলে নাই। মূল সমস্যা কোথায়? রেওয়া মিল বলে নাই, বলছে ব্যাংক সমন্বয়। এখন ভাইয়া ব্যাংক চার্জ ভালো করে খেয়াল করতে, ব্যাংক চার্জ 260 টাকা। এখন ভাইয়া ব্যাংক চার্জ নগদ থেকে কি হয়? মাইনাস হয় 260, নগদ থেকে মাইনাস হয়। কিন্তু আমি কি করছি? 620 টাকা, আচ্ছা 620 টাকা কি করে দিছি? বাড়াই ফেলছি, টাকাটা বাড়াই দিছি। কিন্তু এটা কি করা যাবে না? বাড়ানো যাবে না। তার মানে যেটা বাড়াইছি সেটা প্রথমত কি করব? সেই 620 টাকাটা মাইনাস করব, দেন 260 টাকা যেটা মাইনাস হওয়ার কথা সেটাও মাইনাস করার পর আমার অ্যান্সার কত? 880 টাকা। আপনারা কিসের সাথে মিলাবেন না? রেওয়া মিলের সাথে মিলাতে যাবেন না, রেওয়া মিলের সাথে মিলাতে যাবেন না। আপনাকে মাথায় রাখতে হবে টপিকটা হচ্ছে ব্যাংক সমন্বয়, টপিকটা হচ্ছে ব্যাংক সমন্বয়, টপিকটা হচ্ছে ব্যাংক সমন্বয়। বুঝতে পারছেন কিনা বলেন? একটু ভালো করে ক্লিয়ার করেন ভাইয়া, টপিকটা একটু ভালো করে ক্লিয়ার করেন। এই প্রশ্নের উত্তরটা একটু ভালোভাবে ক্লিয়ার করেন, বলেন বুঝতে পারছেন কিনা? সবাই যারা দুই একজন, অনেকেই ভুল করছেন, অনেকেই ভুল করছেন না। 360 টাকা হবে না, 360 টাকা এটা আপনার রেওয়া মিল না। এটা আপনার প্রশ্নটা রেওয়া মিল থেকে না, প্রশ্নটা হচ্ছে আপনার ব্যাংক সমন্বয় থেকে। প্রশ্নটা হচ্ছে আপনার ব্যাংক সমন্বয় থেকে। বলেন ক্লিয়ার হয়েছে কিনা, নাকি আমি আবার ক্লিয়ার করাবো? ক্লিয়ার নাকি আমি আবার ক্লিয়ার করাবো? আমাকে আবার ক্লিয়ার করাইতে হবে? আচ্ছা জি ভাই, বুঝছি ভাইয়া। আবার আচ্ছা, আবার দেখেন। প্রথমত প্রথমত ভাইয়া ব্যাংক চার্জ, ভাইয়া ব্যাংক চার্জ বলছে 260। ভাইয়া 260 হচ্ছে আমার জন্য কি ভাইয়া? 260 হচ্ছে আমার জন্য খরচ, 260 হচ্ছে আমার জন্য খরচ। তার মানে আমার যে নগদান বই, আমার যে নগদান বই, আমার নগদান বই থেকে আমি কি করে দিব? 260 টাকা মাইনাস করে দিব। কিন্তু কিন্তু আমি কি করছি ভাইয়া? কিন্তু আমি তো মাইনাস করি নাই, আমি উল্টো আমার নগদান বইতে 620 টাকা বাড়াই ফেলছি, বাড়াই ফেলছি। কিন্তু ঘটনা ঘটছে মাইনাসে, আমি করছি বাড়াই করছি। তার মানে যেটা বাড়াইছি আগে সেটাকে ঠিক করতে হবে 620 দ্বারা, দেন আমার যে লেনদেনটা 260 টাকার সেটাকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে ফলাফল কত? ফলাফল 880 টাকা। আমরা ভুলেও এটাকে রেওয়া মিলের সাথে তুলনা করব না, কারণ রেওয়া মিলের সাথে তুলনা করলে অ্যান্সার হয়ে যাবে 360 টাকা, কারণ উভয় কি ডেবিট জের। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংক সমন্বয় থেকে। প্রশ্নটা কোন জায়গা থেকে? ব্যাংক সমন্বয় থেকে। আবার একটু বুঝান ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝাইছে। প্রশ্নটা হচ্ছে ব্যাংক সমন্বয় থেকে। আমাকে মাথায় রাখতে হবে আমার টাকা কি বাড়ছে নাকি আমার টাকা কমছে, আমি কি বাড়ারটাকে মাইনাস করে দিছি নাকি কমারটাকে প্লাস করে দিছি, এইটা খেয়াল রাখতে হবে। কিন্তু আমি যদি রেওয়া মিলের সাথে ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ মিলাতে যাই তখন কিন্তু আমার কি হয়ে যাবে? উত্তর ভুল হয়ে যাবে। আমাকে মাথায় রাখতে হবে এটা ব্যাংক সমন্বয়। ক্লিয়ার ভাইয়া? এখন ক্লিয়ার যে ভাইয়া আমার কমার কথা 260 টাকা, আমি বাড়াই ফেলছি, উল্টো বাড়াই ফেলছি 620 টাকা। তার মানে ভুল যেটা করছি ভুল সমাধান প্লাস এরপরে সঠিকটাকে সমন্বয়। তাহলে আমার অ্যান্সার 880 টাকা। অ্যান্সার কত? 880 টাকা। ডান ডান, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন 10 নাম্বার প্রশ্ন, দেখি অ্যান্সার করেন। 10 নাম্বার প্রশ্ন, 10 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। আন্তর্জাতিক হিসাব মান, আবার দেখেন আন্তর্জাতিক হিসাব মান IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ নয়। আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? টাইম স্পেন্ড হয় না, টাইম স্পেন্ড হওয়ার কিছু নেই ভাইয়া। ক্লাস শিখার জন্য আসতে, সে যদি একটা এমসিকিউ না বুঝে আমি সেটা 10 বার বুঝাবো। সো আমার ক্লাস নিয়ে ভাইয়া তাড়াহুড়া নাই, আমার কোনো দৌড়াদৌড়ির কোনো ব্যাপার নাই। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ নয়।
আর্থিক বিবরণীর অংশ নয়। আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? উৎপাদন ব্যয় বিবরণী, নগদ প্রবাহ, আর্থিক বিবরণী নাকি নোট বা বিভিন্ন দফা? ক নাম্বার, খ নাম্বার, এই যে লাগাইছে ভেজাল। মাহমুদা বলছে ক নাম্বার, আবার আচ্ছা রবিন, আচ্ছা অমি বলছে ক নাম্বারটা। ক নাম্বার, বাকিরা বলেন। আর্থিক বিবরণীর অংশ নয়। আর্থিক বিবরণীর অংশ নয়। উৎপাদন ব্যয় বিবরণী, বি নাম্বারটা। ওকে, এ নাম্বারটা, এ নাম্বারটা। আর্থিক বিবরণীর কি নয় ভাইয়া? অংশ নয় কোনটি? ক নাম্বার হবে, ক নাম্বার, ক নাম্বার, ক নাম্বার হবে, ক নাম্বার। আচ্ছা ঠিক আছে, ক নাম্বার বলছেন। এখন বলেন ভাইয়া, আর্থিক বিবরণীর অংশ কয়টা? আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ কয়টি? প্রশ্ন হয়, আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ কয়টি? অ্যান্সার হবে ক নাম্বারটা। ওকে ডান, বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ কয়টি? অংশ পাঁচটি। অংশ কয়টি ভাইয়া? আর্থিক বিবরণীর অংশ হচ্ছে পাঁচটি। অংশ হচ্ছে পাঁচটি ভাই। পাঁচটির মধ্যে চারটা কি ভাইয়া? চারটা হচ্ছে বিবরণী। চারটা কি ভাইয়া? চারটা বিবরণী। একটা কি ভাইয়া? একটা হচ্ছে টিকা। একটি কি ভাইয়া? একটি হচ্ছে টিকা বা ব্যাখ্যা। টিকা বা ব্যাখ্যা, টিকা বা ব্যাখ্যা। এখন আমাদের বিবরণী কি কি আছে? নগদ প্রবাহ আছে, আর্থিক অবস্থার বিবরণী আছে, আর্থিক অবস্থার বিবরণী, টিকা বা ব্যাখ্যা, টিকা বা ব্যাখ্যা। তার মানে তিনটা চলে আসছে। তার মানে উৎপাদন ব্যয় বিবরণী কি নয়? আর্থিক বিবরণীর অংশ নয়। উৎপাদন ব্যয় বিবরণী কি নয়? আর্থিক বিবরণীর অংশ নয়। আশা করি ক্লিয়ার। সহজ প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল। উৎপাদন ব্যয় বিবরণী আর্থিক বিবরণীর অংশ নয়। ওকে নেক্সট প্রশ্ন, 11 নাম্বার প্রশ্ন। দেখি বলেন তো ভাইয়া কি হবে। 11 নাম্বার প্রশ্নটা একটু বলেন তো। একটি সম্পত্তির ক্রয় মূল্য 50,000 টাকা, স্থাপন ব্যয় 5,000 টাকা, ভগ্নাবশে 7,000, এরপরে আয়ুষ্কাল 12, পদ্ধতি সরলরৈখিক। 3 বছর পরে সম্পত্তির বইমূল্য কত? 3 বছর পরে সম্পত্তির বইমূল্য কত? 3 বছর পরে সম্পত্তির বইমূল্য কত? তিন বছর পরে সম্পত্তির বইমূল্য কত? 3 বছর পরে সম্পত্তির বইমূল্য কত টাকা? 43,000 টাকা নাকি 12,000 টাকা নাকি 39,500 নাকি 9,500? ওকে, রিপন বলছে ক নাম্বার 43,000 টাকা। ওকে দেখা যাক বাকিরা। 3 বছর পরে বই মূল্য কত টাকা? বই মূল্য কত টাকা? 12,000 টাকা। ওকে, খ নাম্বারটা। অমিও বলছে খ নাম্বারটা। ওকে দেখা যাক, আমরা একটু পরে মিলাবো, আমরা একটু পরে অ্যান্সার করব। এনামুল বলছে এ নাম্বারটা। ওকে, এনামুল বলছে আবার এই নাম্বারটা। রিপনও বলছে এই নাম্বারটা। আবার মাঝখানে দুই একজন বলছে এটা খ নাম্বারটা। ওকে দেখা যাক আমাদের অ্যান্সার কত আসে। আমাদেরকে বলছে 3 বছর পরে সম্পত্তির বই মূল্য কত টাকা? সম্পত্তির বই মূল্য, তার মানে আমাদের কি বের করতে হবে? প্রথমত অবচয় বের করতে হবে, অবচয় বের করতে হবে। এখন আমাদের সম্পত্তির মূল্য কত ভাইয়া? 50। সম্পত্তির মূল্য 50 যোগ স্থাপন ব্যয় 5,000 টাকা, দেন ভগ্না বয়স মূল্য কত? 7,000 টাকা। এরপর আমরা কি করব? আয়ুষ্কাল দ্বারা ভাগ করব, আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। তার মানে কত হাজার টাকা? 48,000 টাকা হচ্ছে কি ভাইয়া অবচয়যোগ্য মূল্য, ইন্টু 12। তাহলে প্রত্যেক বছর অবচয় কত? 4,000 টাকা। হাই হাই, যারা বি নাম্বারটা বলতেছেন, যারা বি নাম্বারটা বলছেন, আপনাদের কি, আপনাদের পড়ালেখা করার দরকার নাই? পড়ালেখা করার দরকার নাই। 4,000 টাকা কি ভাইয়া এক বছরের অবচয়? তার মানে ভাইয়া 3 বছরের অবচয় কত? 3 বছরের অবচয় 12,000 টাকা। বলছে বই মূল্য কত? বলছে বই মূল্য কত? তার মানে আমার কি করতে হবে? সম্পত্তির যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে আমরা কি করব? অবচয়যোগ্য পুঞ্জীভূত অবচয় বিয়োগ করব। বিয়োগ করলে যে 43,000 টাকা, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার বই মূল্য। প্রশ্নে জানতে চাইছে বই মূল্য, আপনারা বলেন পুঞ্জীভূত অবচয় 12,000 টাকা। ধ্বংস, ধ্বংস, একেবারে শেষ। যারা বি নাম্বার বলছে একেবারে শেষ, মাটির তলায়। এখান থেকে উপরে ছিলেন, উপর থেকে সোজা নিচে, ধাপাস, শেষ। হ্যাঁ পুঞ্জীভূত অবচয় 12,000 টাকা।
প্রশ্নে জানতে চাইছে বই মূল্য, প্রশ্নে জানতেছে বই মূল্য, তার মানে পুঞ্জীভূত অবচয় 12,000 টাকা বিয়োগ করে আমরা কি করব, 43,000 টাকা নির্ণয় করব। তার মানে সঠিক অ্যান্সার কত, ক নাম্বারটা। সঠিক অ্যান্সার কত, ক নাম্বারটা। প্রশ্ন খেয়াল করতে হবে, প্রশ্ন ভালো করে খেয়াল করতে হবে। ওকে, সরি 43,000 টাকা, সরি বলে আপনার নেগেটিভ মার্ক খেয়ে গেছেন, শেষ। আপনি একবারে এক ধাপে 300-400 জনের নিচে, 300-400 জনের নিচে পড়ে গেছেন। ওকে নেক্সট দেখি, বলেন ভাইয়া 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, ব্যাংক সমন্বয় বিবরণী ডেপোজিট ইন ট্রানজিট কিভাবে সমন্বয় হবে? ডেপোজিট ইন ট্রানজিট, ডেপোজিট ইন ট্রানজিট, ডেপোজিট ইন ট্রানজিট, মাঝ পথে জমা, মাঝ পথে জমা, মাঝ পথে আমানত, মাঝ পথে আমানত, এটা কি করব, মাঝ পথে আমানত, মাঝ পথে আমানত, ডেপোজিট ইন ট্রানজিট, মাঝ পথে আমানত, এটা কি হবে? ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে সমন্বয় করব, কিভাবে সমন্বয় করব, কিভাবে সমন্বয় করব? কিভাবে হবে ভাইয়া? এ নাম্বারটা, এ নাম্বারটা, এ নাম্বারটা, আচ্ছা সবাই বলছে এ নাম্বারটা, সবাই বলছে এ নাম্বারটা। ওকে খুব ভালো, ডেপোজিট ইন ট্রানজিট কি করব ভাইয়া? ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ করব, ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ করব। মাথায় রাখতে হবে এই এমসিকিউ গুলো আমরা অ্যাডমিশনে উভয় জেরে অ্যান্সার করব। কোন জের? উভয় জেরে উত্তর করব, উভয় জেরে। চেক জমা দিছি, জমা দিছি, আদায় হয় নাই, জমা দিছি, আদায় হয় নাই, আদায় হয় নাই, তার মানে কি ভবিষ্যতে হবে, হবে বললে কি হবে, বললে যোগ হবে, হবে বললে কি হবে, যোগ হবে। ওকে ডান, এটা বোঝানোর কিছু নাই, প্রত্যেকেই পারেন, অ্যান্সার হবে এই নাম্বারটা। ওকে নেক্সট দেখি, বলেন তো ভাইয়া নীতিমালা, নীতিমালা সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণে ব্যয় বা দামের মধ্যে কমটি ধরা হয়, কমটি ধরা হয় কোন নীতিকে নির্দেশ করে, কোন নীতিকে নির্দেশ করে? সমাপনী মজুত পণ্য আমরা কমটিকে ধরবো কেন, কোন নীতি আমাকে বলছে, কোন নীতি ধরতে বলছে কমটা, কোন নীতি আমাকে কমটা ধরতে বলছে? এটা কি হবে? আচ্ছা নাদিয়া বলছে ঘ নাম্বারটা, বাকিরা? সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণে ব্যয় এবং দামের মধ্যে কমটি ধরা হয় কোন নীতিমালা বলছে, কোন নীতিমালা বলছে? অমি বলছে ঘ নাম্বারটা, ঘ নাম্বারটা মানে কি, ঘ নাম্বারটা মানে কি? রক্ষণশীল নীতি। ওকে হামিদুর বলছে ঘ নাম্বারটা রক্ষণশীল নীতি, রক্ষণশীল নীতি, রক্ষণশীল নীতি। ডি নাম্বারটা ওকে মাহমুদা সাকিব, ডি নাম্বারটা ওকে আসবে, ডি নাম্বার হাসনা, ডি নাম্বার দুরন্ত এনামুল, ঠিক আছে ডান ডান ডান, ডি নাম্বারটা হবে। ওকে নুসরাত ইসলাম, আচ্ছা ঠিক আছে, ডি নাম্বারটা আফরোজা। ক নাম্বারটা এই যে লাগাইছে ভেজাল, বলে ক নাম্বার অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে রক্ষণশীল। রক্ষণশীল কি বলছে? সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কি ভাইয়া? চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য হচ্ছে ভাইয়া চলতি সম্পদ, চলতি সম্পদ। এখন আমাকে রক্ষণশীল বলছে কি সম্পদ কম দেখাও, সম্পদ কি করো, সম্পদ কম দেখাও। এখন কম দেখানোর জন্য কি করবা? কমটাকে ধার্য করবা, কমকে কি করবা? ধার্য করবা, ধার্য করবা। তাহলে আমরা কি করব? রক্ষণশীল নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য যেটা কম সেটাকে কি করব? ধার্য করব। ওকে ডান, নেক্সট প্রশ্ন, নেক্সট দেখি, বলেন। এটা চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। 14 নাম্বারটা, আর্থিক বছরের শেষে বকেয়া বেতন সমন্বয় এন্ট্রি অসতর্কতার কারণে বাদ পড়ে যায়, এই ভুলের কারণে কি হইতে পারে? এই ভুলের কারণে কি হইতে পারে? বকেয়া বেতন তার মানে কি? বকেয়া ব্যয়, বকেয়া বেতন মানে কি? বকেয়া ব্যয়, এই ব্যয়ের ফলে কি হইতে পারে? ভালো করে ব্যাখ্যা করে পড়বেন, ব্যাখ্যা করে উত্তর করবেন, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, এরপর উত্তর করেন। সম্পদ কম আয় কম ব্যয় বেশি, সম্পদ কম আয় কম ব্যয় বেশি, সম্পদ কোত্থেকে আসছে দেখা যাক। এখানে উত্তর করেন, আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে।
বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়ের ফলে কি হতে পারে, কি হতে পারে? ব্যয় বেশি আর সম্পদ কম দেখানো হবে, সি নাম্বারটা। আচ্ছা এখান থেকে অ্যান্সার করেন, এখান থেকে। আচ্ছা রিপন বলছে ঘ নাম্বারটা, মাহমুদা বলছে ডি নাম্বারটা, সাকিব বলছে সি নাম্বারটা, ওকে। আফি বলছে ডি নাম্বারটা, ওকে। সাকিব বলছে ওকে। নাদিয়া বলছে ঘ নাম্বারটা, ও কমে বলছে ড নাম্বারটা, অর্থাৎ ঘ নাম্বারটা হবে। কত নাম্বারটা? সবগুলো সবগুলো সবগুলো, ওকে। বাকিরা ওকে, হ্যাঁ ঠিক আছে। নুসরাত বলছে ডি নাম্বারটা, ডি নাম্বারটা সঠিক অ্যান্সার কত ভাইয়া? ডি নাম্বারটা, দুরন্ত ডি নাম্বারটা। ভাইয়া বকেয়া ব্যয়, ভাইয়া বকেয়া ব্যয় সমন্বয় করলে কি হয় ভাইয়া? বকেয়া ব্যয় সমন্বয় করলে ব্যয় বেশি। ভালো করে ক্লিয়ার করেন, বকেয়া ব্যয় সমন্বয় করলে ব্যয় বেশি, ব্যয় বেশি, দায় বেশি, দায় বেশি। এখন আমায় কি বলছে? বাদ পড়ছে, বাদ পড়ে যায়, বাদ পড়ে যায়। বাদ পড়া মানে কি? সমন্বয় না করা, না করলে ব্যয় বেশি না হলে কি হবে? ব্যয় কম হয়ে যাবে, ব্যয় কম। ব্যয় কম হইলে কি হয়? ব্যয় কম হইলে মুনাফা কম, ব্যয় কম হইলে কি হয়? মুনাফা কম। দায় বেশি, দায় যদি না দেখায় তাহলে কি হবে? দায়ও কম হবে, দায় কম হবে। তার মানে কি? খরচ কম, ব্যয় কম বলছে, তার মানে 1 নাম্বার সঠিক। এরপরে কি বলছে? মুনাফা কম, 2 নাম্বার সঠিক। দায় কম, 3 নাম্বার সঠিক। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা, সবগুলো। সবগুলো, সবগুলো অ্যান্সার হবে কয় নাম্বারটা? ঘ নাম্বারটা অ্যান্সার হবে সবগুলো। কি বলছে? ব্যয় কম, মুনাফা কম, দায় কম। এর পাশাপাশি কি কম হইতে পারে? কর কম, কর কম হবে, কর কি হবে? কম হবে। তাহলে অ্যান্সার কত? ঘ নাম্বারটা, সবগুলো। বলেন বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা? যে ভাইয়া বকেয়া ব্যয়, ব্যয়ের ফলে আমার সমন্বয় করলে ব্যয় বেশি, দায় বেশি। এখন বলছে বাদ পড়ছে, বাদ পড়লে কি ভাইয়া? বাদ পড়লে ব্যয় কম, ব্যয় কম হইলে মুনাফা কম, মুনাফা কম হলে কর কম। আর এদিকে দায় বেশি, সমন্বয় করলে, না করলে দায় কম। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? সমন্বয় দাখিলা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট এন্ড লাস্ট প্রশ্ন দেখি, বলেন 15 নাম্বার প্রশ্ন। এটা পারলে ছুটি, এটা পারলে আজকে ছুটি, এটা পারলে আজকে ছুটি। রেওয়া মিলে কুরিন হচ্ছে 5,000 টাকা, পুরাতন কুরিন সঞ্চিতি 1,000 টাকা, নতুন কুরিন সঞ্চিতি 2,000 টাকা দ্বারা বাড়াও। লাভ লোকসান হিসাবে কুরিন খাতে কত টাকা সমন্বিত অঙ্ক হবে? নেক্সট, হ্যাঁ নেক্সট, নেক্সট প্রশ্ন অ্যান্সার করেন। নেক্সট চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে, চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। কত টাকা? ওকে ক্লিয়ার। এখন আসে নেক্সট, এটা অ্যান্সার করেন। এটা পারলে